আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের সেই সমস্ত সাইড এফেক্ট সম্পর্কে বলবো যেটার জন্য আপনারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে কমেন্ট করেছেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি কি সমস্যা হতে পারে, আপনার কি মৃত্যু হয়ে যেতে পারে, আপনার কি কোনো ব্রেনের সমস্যা হতে পারে, মানে ইন ফিউচার আপনি পাগল হয়ে যেতে পারেন, এই ধরনের কমেন্টগুলো সব থেকে বেশি বেশি করে পেয়েছি। তাই জন্য হেয়ার ট্রান্সপ্লান্টের মেজর সাইড এফেক্ট এবং মাইনর সাইড এফেক্ট সম্পর্কে আপনাদেরকে পুরোটা জানাবো। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের সব থেকে প্রথম যে ব্যাপারটা, হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আপনি করেন সেটা হচ্ছে একটা স্কিন বেস সার্জারি। আপনার স্ক্যাল্পের রুট গুলোকে একটা জায়গা থেকে তুলে এনে আরেকটা জায়গায় প্লেস করে, এটাই হচ্ছে মূলত সার্জারি। মেইন সমস্যা এটাতে হয়, এটা হচ্ছে ইচিং একটা সমস্যা। মাথার মধ্যে যখন চুলকানি হবে না তখন আপনার একটু ডিসকমফোর্ট ফিল হবে, কারণ দেখুন গ্রাফটগুলো পিছন থেকে তুলে এনে আপনার সামনে এক্সট্রাকশন করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনি কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করছেন তার উপরে ডিপেন্ড করছে আপনার কত বেশি পেইন হবে। প্রত্যেকটা সার্জারিতেই পেইন থাকে, কোনো সার্জারি পেইনলেস সার্জারি না। সে যেই আপনাকে ডক্টর বলুক যে পেইনলেস সার্জারি, একটুখানি তো পেইন আছেই আছে, তবে হ্যাঁ সেই পেইনটা খুবই মাইনর। কারণ এই যে সার্জারিটা করা হচ্ছে, গ্রাফটগুলো এক্সট্রাকশন করা হচ্ছে, সেগুলো কিন্তু খুব মাইনর একটা ছিদ্র করা হচ্ছে। যে ব্লেডটা আপনার মাথায় ছেদ করা হচ্ছে অর্থাৎ ছিদ্র করা হচ্ছে, সেটা ডায়ামিটার হচ্ছে আপনার 2 mm টু 3 mm। তো ভাবুন 3 মিলিমিটারের একটা ছিদ্র মানে কতটা ছোট ছিদ্র, এবং সেটা যখন সাফায়ার দিয়ে করা হচ্ছে তখন তার কিন্তু আরো শার্পনেসটা বেশি থাকছে এবং তার টিস্যু রিকভার যে রেটটা আছে সেটা অনেকটা বেশি থাকছে। এই প্রসেস সম্পর্কে আপনাকে বলি, দুটো টেকনিক আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে এফইই আর একটা হচ্ছে এফইউটি। এফইউটি হচ্ছে একটা স্ট্রিপ মেথড, যেটা আপনার মাথা থেকে স্ট্রিপ অর্থাৎ ডোনার এরিয়া থেকে ওই অংশটাকে কেটে এনে তার থেকে একটা একটা গ্রাফ বাছাই করে সামনে ইমপ্লান্ট করা। আর এফইইউ যে টেকনিকটা, বর্তমানে যে টেকনিকটা সব থেকে বেশি পপুলার, যে টেকনিকে এখন প্রত্যেকটা ক্লিনিক হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, যার জন্য এত হেয়ার ট্রান্সপ্লান্টের পপুলেশন বেড়ে গেছে। তো সেই জিনিসটা হচ্ছে এফইই। যদি আপনি এফইই করেন তাহলে আপনি ভেবে নিন যে আপনার পেইন খুব কম হবে। খুব কম হবে মিন্স আপনার যখন লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন একটা হালকা পেইন আপনি ফিল করতে পারবেন, একটা টিকিনাস নেওয়ার মতো ধরে নিন। সেই পেইনটা 2 থেকে 3 মিনিট আপনি ফিল করবেন, তারপরে কিন্তু আর কিছুই বুঝতে পারবেন না, আপনার মাথাটা অবশ হয়ে যাবে। অবশ হয়ে যাওয়ার পরে আপনার সেইখান থেকে গ্রাফটগুলো তোলা হবে এবং সামনের রেসিপেন্ট এরিয়াতে ইমপ্লান্ট করে দেওয়া হবে। 3 নম্বর বলি, আপনি একটা খুব ভালো করে খেয়াল করুন, আপনাকে যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হবে সেটা কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে। এই যে লোকাল অ্যানেস্থেসিয়াটা আপনাকে দেওয়া হবে না, এটার কারণে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টে ঠিক 3 দিন পর থেকে মাথার এই এরিয়ায় অর্থাৎ যে এরিয়া রেসিপেন্ট এরিয়া যেখানে ফাঁকা ছিল, সেই ফাঁকা অংশে যে গ্রাফটগুলো বসানো হচ্ছে সেই এরিয়া থেকে সোয়েলিং অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া উইথ স্লাইন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটু একটু করে নিচের দিকে নামতে শুরু করবে এবং 3 দিনের পরে 4-5 থেকে 6 দিন, এই 3টে দিন আপনার মুখটা অনেকটা বেশি ফুলে যাবে। তবে হ্যাঁ, এটা কারোর ফুলে যায়, সবার কিন্তু ফুলে না, এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। আর এই মুখ ফুলে যাওয়া নিয়ে অনেক অস্বস্তির মধ্যে পড়তে হয়, এটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের একটা পার্ট। এই লোকাল অ্যানেস্থেসিয়াটা নিচে নেমে আসার কারণে মুখটা ফুলে যায়। আপনি যদি খুব মাথাটাকে স্টেডি স্টেট ভাবে রাখতে পারেন এবং সেই সময় যদি আইস র্যাপিং করতে পারেন, তাহলে এই লোকাল অ্যানেস্থেসিয়াটা যদি মুখে এই দুদিক দিয়ে সরে যায় তাহলে কপালের নিচ থেকে মুখে নামার সম্ভাবনাটা একদমই কম থাকে। তাই যারা খুব ভালো করে এটাকে মেনটেন করতে পারে তাদের কিন্তু এরকম সমস্যা হয় না। আমার নিজেরই মুখটা ফুলে গেছিল, এইটা হচ্ছে আপনার মুখ ফুলে যাওয়ার কারণ। বাকি যে গ্রাফগুলো ইমপ্লান্ট করা হচ্ছে সেই গ্রাফগুলোর লস হওয়ার সম্ভাবনা, এই লস হওয়ার সম্ভাবনাটা কেমন বলুন তো? যদি আপনি 1 থেকে 3 দিন ওই জায়গাতে কোনোভাবে হাত দেন, ধরুন আপনার ইচিং হচ্ছে, আপনার চুলকাতে মন চাইছে মাথার উপরে, সেই সময় যদি আপনি মাথাটাকে ভুল করে চুলকেও ফেলেন তাহলে আপনার যে গ্রাফগুলো আছে সেগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু ওই গ্রাফগুলো নষ্ট হয়ে যায়, সেইখান থেকে আর নতুন কোনো গ্রাফট আসে না। তার জন্য আপনাকে ওই যে সময়টা 3 দিনের যে পিরিয়ডটা কোনোভাবেই মাথায় হাত দেওয়া যাবে না। ইচিং হলেও আপনাকে সেটাকে সহ্য করে নিতে হবে 7টা দিনের জন্য। সার্জারির সময় দেখুন কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন অনেকের হাই ব্লাড প্রেশার থাকে, তো সেটার জন্য ডাক্তারবাবু ক্লিনিক থেকে আপনাকে মেডিকেশন দিয়ে দেবে। হঠাৎ করে আপনার মাথায় একটা মাথা ঘোরা চলে এলো বা মাথা ঘুরছে, রক্ত দেখলে কারোর এরকম সমস্যা হয়। তবে হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্টে কিন্তু খুব বেশি রক্ত দেখা যায় না, খুব বেশি পেইন ফিল করতে পারবেন না। জেনারেলি আপনি সবকিছু করতে পারবেন অ্যানাস্থেসিয়া দেওয়ার পরেই, ঠিক আছে? তো এটা যদিও হয়ে থাকে তাহলে ডাক্তারবাবুরা সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারে। তবে যেগুলো বলছি এই সমস্যাগুলো কিন্তু খুব কম ক্ষেত্রেই ঘটে। তো সবার আগে আপনাকে যেটা মনে রাখতে হবে যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনাকে সমস্ত বিষয় খেয়াল রাখার প্রয়োজন। এই কারণেই আপনি যেখান থেকে ট্রান্সপ্লান্ট করছেন সেই ক্লিনিক কতটা হাইজিনিক সেটা আপনাকে খেয়াল করতে হবে, কারণ এর উপরে ডিপেন্ড করছে আপনার ইনফেকশন হবে কিনা। এটা হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের সময় হওয়া ঘটনা। এর পরের যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে আপনার ইনফেকশন। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে 1 থেকে 7 দিন আপনার ডোনার এরিয়া এবং রেসিপেন্ট এরিয়া যে জায়গাগুলোতে ছেদ করা হয়েছিল সেই জায়গার কোষগুলো কিন্তু ওপেন থাকে, তাই সেই জায়গা থেকে ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তাই এই 7টা দিন আপনাকে একদম ইনডোরে থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মুহূর্তে কেয়ার করতে হবে। এই কেয়ারের মধ্যে আপনার থাকছে মেডিসিন থাকবে 7 দিনের জন্য, অ্যান্টিবায়োটিক অর্থাৎ ওই ঘাগুলো শুকিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যে জায়গাতে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেইগুলো ভালো করে যেন শুকিয়ে যায় তার জন্য আপনাকে মেডিসিন দেওয়া হবে, আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে যেন তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে আপনাকে ডোনার এরিয়া ক্লিন রাখাটা অবশ্যই দরকার এবং সেই সঙ্গে সঙ্গে আপনার রেসিপেন্ট এরিয়া প্রত্যেকটা ঘন্টায় স্লাইন ওয়াটার স্প্রে করাটা খুবই প্রয়োজন, কারণ যতটা আপনি ওই জায়গাটাকে ভিজিয়ে রাখতে পারবেন রুটগুলো তত বেশি করে আপনার জীবিত থাকবে। তো এই যে ইনফেকশনটার কথা বললাম, এই ধরনের ইনফেকশন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে খুব ভালো করে কেয়ার করতে হবে। আর একটা সমস্যা আপনার নিক্রোসিস হতে পারে। নিক্রোসিসটা কি জানেন তো? স্কিনের সেলগুলো মরে যায় অর্থাৎ কালো কালো হয়ে যায় এবং সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গিয়ে সেই জায়গা থেকে নিক্রোসিস হলে আপনার কিন্তু খুব বাজে
বাজে একটা অবস্থা আপনি ফিল করবেন, তখন আপনাকে ইমিডিয়েট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে যদি নিক্রোসিস হয়। তবে যে কথাগুলো আমি বলছি এগুলো একেবারে অপশনাল, সবার কোনোদিনই হয় না। কিছু কিছু পেশেন্টের হয় যারা একদম কেয়ার করে না বা একদম বাইরে চলে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট পরে, ধুলো বাতাস ডাস্ট অন্য কিছু টাচ হলে এই ধরনের নিক্রোসিস প্রবলেম হতে পারে। আরো একটা প্রবলেম হতে পারে শক লস। তো এই শক লসের কারণটা এটাই যে আপনি দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 15 দিন পর থেকে 3.5 মাস পর্যন্ত আপনার যে হেয়ার গুলো বসানো হয়েছে ট্রান্সপ্লান্টেড হেয়ার এবং যে হেয়ার গুলো এক্সিস্টিং হেয়ার আছে সেই হেয়ার গুলো এই পিরিয়ডের মধ্যে কিন্তু শক লস হয়, অর্থাৎ শেডিং ফেজ যেটাকে আমরা বলি, চুলগুলো ঝরে যাওয়া। এই চুলগুলো ঝরে গেলে কিন্তু আবারও ঠিক 4 মাস পর থেকে আপনার আস্তে আস্তে ওই রুট গুলো আবার ভেতর থেকে বেরিয়ে এসে, কারণ হেয়ারের একটা সার্কেল আছে, আমি এই বিষয়ে আরো ভিডিও বানিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো এরকম শক লস হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা আপনাকে বলছিলাম ক্যান্সার বা ব্রেনের কোনো সমস্যা, আপনি ভাবুন আপনার স্কিন বেস সার্জারি এবং স্কিনের মধ্যে মাত্র 3 মিলিমিটার পর্যন্ত একটা ছিদ্র করা হবে, যে ছিদ্রটা খুবই ছোট, একদম ছোট্ট ছিদ্র যেটা শুধুমাত্র স্কিন বেস। তো এটাতে আপনার ব্রেনের কোনো সমস্যা হয় না। যদি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ক্যান্সার হয় তাহলে কিন্তু এত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি দিনের পর দিন পপুলার হতো না, এত হেয়ার ট্রান্সপ্লান্টও হতো না। আমি নিজেও হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই। হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যে লাইফটা খুব বেশি রিস্কি থাকে হেয়ার ট্রান্সপ্লান্টে এমনটা নয়। বাকি চ্যাপ্টারে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মেডিসিন আপনার শরীরে কতটা এফেক্ট করে, মেডিসিনের সাইড এফেক্ট কি মেডিসিন নিতে হয়, এই বিষয়ে পুরো ভিডিও আসছে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, হেয়ার লস সম্পর্কে কোনো সমস্যা থাকলে, হেয়ার লস হচ্ছে কি করবেন বুঝতে পারছেন না, কোন গ্রেডে আপনি সাফার করছেন সেটা বুঝতে পারছেন না, তাহলে আমাকে আজই হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, লিংক দেওয়া আছে। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের প্রবলেম গুলো জানাতে পারেন, কত গ্রাফ লাগবে, কত টাকা খরচ হবে, এই বিষয়ে জানতে আমাকে আজই হোয়াটসঅ্যাপ করুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।